চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে ৪৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহতের শঙ্কা। বিমান বিধ্বস্তে দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু, এখনো নিখোঁজ ৫, ২ শিক্ষককে সম্মাননা দেবে সরকার। শিশুদের নির্মম মৃত্যু কাম্য নয়, মাইলস্টোনে হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপির। বিতর্কিত বিচারপতি খায়রুল হককে আজ তোলা হতে পারে আদালতে, কঠোর শাস্তি দাবি। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংশোধিত আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন। ঢাকায় এসিসির সাধারণ সভা শুরু, রাজনীতিকে ভুলে ক্রিকেটের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকার। চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে বিধ্বস্ত রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় সব আরোহীর প্রাণহানির শঙ্কা স্থানীয় গণমাধ্যমগুলোর। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটি। অঞ্চলটির গভর্নর জানায়, এই সময় সেখানে ৫ শিশু সহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। গন্তব্যে পৌঁছানোর ১৫ মিনিট আগে বিধ্বস্ত হয় সার্বিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের A24 বিমানটি। আবারও বিমান বিধ্বস্তের সাক্ষী বিশ্ব। বৃহস্পতিবার চীন সীমান্তবর্তী আমুর অঞ্চল হয়ে রাশিয়ার ৩টা শহরের দিকে যাচ্ছিল সার্বিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের AN24 বিমান। এ সময় বিমানটিতে ছিল ৫ শিশুসহ ৪৩ যাত্রী এবং ৬ ক্রু। গন্তব্যে পৌঁছানোর ১৫ মিনিট আগে রাডার থেকে হঠাৎ উধাও হয় বিমানটি। মুহূর্তেই শুরু হয় তল্লাশি অভিযান। আমুর অঞ্চলের দুর্গম বনাঞ্চলে মোতায়েন করা হয় MI-8 হেলিকপ্টার। কয়েক মিনিট পর বনের মাঝেই আগুনের কুণ্ডলি দেখতে পায় হেলিকপ্টারটিতে থাকা উদ্ধারকর্মীরা। খানিকক্ষণ পরীক্ষার পর সেটিকেই বিমানের ধ্বংসাবশেষ বলে নিশ্চিত হয় উদ্ধারকারী দলটি। তবে প্রতিকূল পরিবেশের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় তাদের। তিনটা বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত তাস নিউজ এজেন্সি জানায়, এই দুর্ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে খারাপ দৃশ্যমানই দুর্ঘটনার মূল কারণ। আঙ্গারা এয়ারলাইন্সের AN24 বিমানটি মূলত ১৯৫০ সালের মডেল। বর্তমানে রাশিয়ায় এই মডেলের বিমানের উড্ডয়ন সীমাবদ্ধ করা হয়েছে। তাস নিউজ এজেন্সি জানায়, পণ্য ও সীমিত পরিসরে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল বিমানটির। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। রুশ বিমান দুর্ঘটনার আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারেক মাহমুদ, তিনি রাশিয়া থেকে যুক্ত হয়েছেন। তারেক, এই বিমানটি যে বিধ্বস্ত হয়েছে এই বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা এবং উদ্ধার কাজ কত দূর এগুলো? জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা আজকে ঠিক রাশিয়ান লোকাল সময় দুপুর ১টার দিকে এই বিমানটি রাশিয়ার চায়না সীমান্তবর্তী যে অঞ্চলটি রয়েছে আমুর অঞ্চল, সেখান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর পর রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শুরুতেই এই বিমানটির কোথায় বিধ্বস্ত হয়েছে সেটা জানা না গেলেও কিছু সেখানে উদ্ধারকর্মীরা সেটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন বিমানটির দুর্ঘটনার স্থল, এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন। এবং যেখান পর্যন্ত রাশিয়ার গণমাধ্যমগুলোর পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে ওখানে সম্পূর্ণ ৪৩ থেকে ৪৭ জনের মতো আরোহী ছিলেন, সকলেই নিহত হয়েছেন এবং তারা অলরেডি ঘোষণা করেছেন যে এখানে এখনো আর কেউ জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই বা কেউ জীবিত নেই। সম্পূর্ণ সকল যাত্রীর এবং ক্রু সহ সকলেই নিহত হয়েছেন এই দুর্ঘটনার সম্পর্কে, এবং উদ্ধার কাজ সেখানে চলমান রয়েছে। আর যেটাকে দুর্ঘটনা হিসাবে আপাতত দৃষ্টিতে দেখা হচ্ছে, এবং রাশিয়ার পক্ষ থেকে অন্য যে কোনো নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত সেটিকে এটি দুর্ঘটনা হিসাবে বলা হয়েছে। এই পর্যন্ত আপডেট এখন অনুযায়ী। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাশিয়ায় বিমান দুর্ঘটনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ।
দর্শক, যারা মাইলস্টোন কলেজ স্কুলে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন, আহতদের বেশিরভাগই জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহবুব, যারা চিকিৎসা নিচ্ছেন বার্ন ইনস্টিটিউটে, তাদের সবশেষ কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? শরীফ, মাইলস্টোনে যে যুদ্ধবিমান যে বিধ্বস্তের যে ঘটনা, এটির হতাহতরা কিন্তু এই আহত যারা হয়েছেন তারা কিন্তু এখন বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। আমরা সর্বশেষ যে খবর জানতে পেরেছি, এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখানে ৪৫ জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন আহতরা, এবং এই মাইলস্টোনের যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যে আহত হয়েছেন এটিকে কেন্দ্র করে কিন্তু বিদেশ থেকেও কিন্তু চিকিৎসক দল কিন্তু বাংলাদেশে এসেছেন। আমরা দেখেছি যে মঙ্গলবারেই যে সিঙ্গাপুরের যে চিকিৎসক দল তারা কিন্তু এসেছেন এবং তারা বাংলাদেশের যে চিকিৎসক রয়েছেন তাদের সাথে সমন্বয় করে কিন্তু তারা চিকিৎসা সেবা দিচ্ছেন এবং রোগীদের মূল্যায়ন করছেন। এবং এটা জানতে পেরেছি যে রোগীদেরকে আসলে ৩টি ভাগে ভাগ করা হয়েছে এবং ৩ স্তরে ভাগ করে তাদেরকে পর্যবেক্ষণ করে তারপর সেটি মূল্যায়ন করে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আজকে সকালেও কিন্তু ভারতের একটি চিকিৎসক প্রতিনিধি দল এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন, তারাও কিন্তু রোগীদের পর্যবেক্ষণ করেছে। এছাড়া চীনের যে একটি চিকিৎসক প্রতিনিধি দল এটি আসার কথা রয়েছে, সেটি আসলে ঢাকায় যখন বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে হতে পারে, তারা যখন ঢাকায় ল্যান্ড করবে এবং তারপর কিন্তু তারা এই বার্ন ইনস্টিটিউটে আসবেন এবং আগুনে যারা এই বিধ্বস্তের ঘটনায় যাদের পোড়ার যে ইনজুরি হয়েছে সেটি তারা পর্যবেক্ষণ করবেন এবং তারা আসলে এটার মূল্যায়ন করার পর তারা আসলে চিকিৎসা দেবেন। আসলে শরীফ, এই মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, যুদ্ধবিমান দুর্ঘটনা, এটিকে কেন্দ্র করে শুধু বাংলাদেশি চিকিৎসকরাই নন, বিদেশের বিভিন্ন দেশ থেকে আসলে চিকিৎসকরা স্বেচ্ছায় সেগুলো রাষ্ট্র আসলে বাংলাদেশে চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য তাদের চিকিৎসক প্রতিনিধি দল আসলে পাঠাচ্ছেন। আমরা এটাও জানতে পেরেছি যে আমেরিকা থেকেও একটি চিকিৎসক প্রতিনিধি দল আসার কথা রয়েছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি শরীফ, আজ দুপুরে মাহতাব নামের একজন কিন্তু মারা গিয়েছে বলে আমরা জানতে পারি চিকিৎসাধীন অবস্থায় এই বার্ন ইনস্টিটিউটে। শরীফ। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী সজল শাইক, তিনিও আমাদের সাথে যোগ দিয়েছেন। সজল, স্কুল প্রাঙ্গণে যারা আসছেন, এই শোক আসলে বলার কিছু নেই, বইবার শক্তি সবাইকে দিয়ে, কি বলছেন তারা এই মুহূর্তে? শরীফ, জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু গত 21 তারিখ যে মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার ফলে যেই আহত এবং নিহত হয়েছেন, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে মাইলস্টোন স্কুলের সামনে কিন্তু সকাল থেকে এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করছে। সকালে সেই ভিড় যতটা না ছিল, বিকাল গড়াতে কিন্তু এই ভিড় আস্তে আস্তে বাড়ছে। তবে এখানে কিন্তু বেশিরভাগই আসছে উৎসুক জনতা, তারা দেখতে আসছে, ঘুরতে আসছে। কিন্তু এখন পর্যন্ত এখানে যেই অভিযোগটি বারবার শোনা যাচ্ছিল যে নিহতদের পাওয়া যাচ্ছে না, এমন স্বজন কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে পাইনি। তবে আমি বলে রাখি যে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে যদি যারা নিহত হয়েছে বা যারা নিখোঁজ রয়েছে, যাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদের যেই তালিকাবদ্ধ করার যে বিষয়টি রয়েছে, তারা কিন্তু সেটি গতকালকেই চালু করেছে এবং এখন পর্যন্ত কিন্তু 5 জন এই অভিযোগ দিয়েছে যে তাদের 5 জনের মধ্যে 3 জন হচ্ছে সন্তান পাওয়া যাচ্ছে না আর 2 জন অভিভাবক। তো এই ছিল আসলে মাইলস্টোন যেই কলেজের কমিটি, যারা নিখোঁজের কমিটি, সেই কমিটির তথ্য। এছাড়া যদি বলি যে এখানে উৎসুক জনতাদের ভিড় রয়েছে, তারা দেখতে এসেছে। ভিতরে কিন্তু এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং গেটটি বন্ধ রয়েছে, এখানে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া কিন্তু বলা যায় যে বাহিরের চিত্র, একদম যে কলেজ ক্যাম্পাসের বাহিরেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। শুধুমাত্র কলেজের ভিতরে যে সকল স্টুডেন্টদের আইডি কার্ড রয়েছে তাদেরকেই মূলত ঢুকতে দিচ্ছে এবং শিক্ষকদের ঢুকতে দিচ্ছে। এছাড়া বলা যায় যে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে কিন্তু সারা দেশের মানুষই হতবিহ্বল হয়ে পড়েছে। সবাই কিন্তু আসলে শোকাতুর পরিবেশ কিন্তু এখনো বাংলাদেশে বিরাজ করছে এবং মাইলস্টোন কলেজ তো বটেই। শরীফ, এই ছিল মাইলস্টোনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে।
মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের শুরুতেই উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রুহের মাগফিরাত কামনা করে করা হয় মোনাজাত, গৃহীত হয় শোক প্রস্তাব। একই সাথে নিহত 2 স্কুল শিক্ষক মাহারিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি, সবাই কেউ নিতে পারছে না এই ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। উপদেষ্টা পরিষদে এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। প্রেস সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিকমতো হয়নি, সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আইন উপদেষ্টা জানান, এখন থেকে কাউকে গ্রেপ্তার করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত করতে হবে। সেই সাথে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে নিকটাত্মীয় আর আইনজীবীকে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কেউ আসছেন সন্তানের খোঁজে, কেউ বা প্রিয় সহপাঠীদের। ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ট্রমা কাটেনি মাইলস্টোনের শিক্ষার্থীদের। ভয়ঙ্কর সেই সময় ভুলতে পারছেন না কেউ, মেনেই নিতে পারছেন না সহপাঠীদের এমন করুণ মৃত্যু। আমি আপনাদের সাথে আর কথা বলার মতোই নাই ভাই, আমি আর নাই ভাই। সন্তান হারিয়ে পাগল প্রায় তামিম আক্তার। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকে খোঁজ নেই তার মেয়ে 3য় শ্রেণী পড়ুয়া মারিয়াম উম্মে আফিয়ার। তাই তো প্রতিদিনই 9 বছর বয়সী মেয়ের খোঁজে আসছেন স্কুলে, কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও আফিয়ার সন্ধান না পেয়ে দিশেহারা মা। ডিএনএ স্যাম্পল দিয়েছি, তারা আমার বোন এবং দুলাভাইকে বলছে যে এইটা নাকি 1 সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে। আপনাদের মনে হয় এই যুগে 1 সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে বলেন আপনারা? বেলা বাড়ার সাথে সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় বাড়ে শিক্ষার্থীদের আনাগোনা। সহপাঠীদের এমন করুণ মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না। উৎকণ্ঠায় দিন পার করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। মনে হয় জানি যে হুট করে আবার কখন একটি দুর্ঘটনা ঘটে, এরকম একটা আতঙ্ক ভিতরে চলে আসছে। একটাই চিন্তা যে আমাদের এত বড় মাঠ, পিছনে এত বড় বাসের স্টেশন, ওইখানে পড়তে পারতো, তাহলে তো এত স্টুডেন্ট মারা যেত না। আজকে আমার বাচ্চাও তো এখানে পড়তে পারতো। আমার বাচ্চা তাহলে কি হতো? আমি তো আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছি। আল্লাহ, আমরা কোথাও নিরাপদ নাই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকে বন্ধ আছে প্রতিষ্ঠানটির পাঠদান। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক আজও বন্ধ রাখা হয়েছে। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। ভেতরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। আগামী সোমবার প্রতিবেদন জমা দেওয়া হবে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে মারা গেছে একই পরিবারের 3 চাচাতো ভাই। সকালে দিয়াবাড়ির তারার টেকে শোকে স্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 3 শিশুর কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন মহাসচিব। পরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ভাই বন্ধু খেলার সাথে 3য় শ্রেণীর উমায়ের নূর আশিক, 2য় শ্রেণীর বোরহানউদ্দিন বাপ্পি ও 4র্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের এই 3 শিশুকে। পিঠাপিঠি 3 চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসাথে স্কুলে যাবে না।
তাদের ছুটি হয়ে গেছে চিরদিনের জন্য। বুক খালি করে রেখে গেছে শোকে স্তব্ধ পরিবারের। কি দিদির কঠিন নিয়তি, মা সন্তানের টানতে টানতে স্কুলে নিয়ে দিয়েছে। আর কে জানতো আমাদের যে 3টা সন্তান হারাইছে শুধু এক কোচিংয়ের কারণ। শোকাহত পরিবারটির সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 শিশুর কবর জিয়ারত শেষে মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত তারাও সমবেদনা জানান পরিবারটিকে। শিশুর মৃত্যু সংবাদ শুনেই, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, আহত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। পরে 3 শিশুসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। দিয়াবাড়ি থেকে ফিরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিচার দাবি করেন তিনি। বিলম্বে হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর, এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। এ সময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, শিশু একাডেমির ভবন ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডি সামাল দেওয়ার মতো প্রোটোকল নেই স্বাস্থ্য খাতের, নেই পর্যাপ্ত প্রশিক্ষণ, যার ফলে হতাহতের সংখ্যা নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। এমন দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদের। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা এই সময়ে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন তিনি। 21 জুলাই মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। মুহূর্তের মধ্যে ধরে যায় আগুন, হতাহত হয় অনেকে। আচমকা এ দুর্ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন সবাই। তবে সেদিনের পরিস্থিতি সামাল দেয়া নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, কিভাবে এমন পরিস্থিতি সামাল দিতে হবে দেশের স্বাস্থ্য খাতে তার নেই কোনো গাইডলাইন, নেই প্রশিক্ষণ। ওখানে অ্যাম্বুলেন্স থাকবে এবং এই ধরনের লোক থাকবে যারা ওই মুহূর্তে ওই লোকটা যতটুকু অসুস্থ সেইটা ম্যানেজ করতে পারবে, এবং হাসপাতাল পর্যন্ত যাওয়া পর্যন্ত উনি ওই গাড়িতেই থাকবেন এবং ডিটেরিয়েশন হতে দেবে না। সাথে সাথে এই কোন গাড়িতে কয়টা রোগী গেল তাদের নাম টাম যতটুকু পারা যায়, 5, 10, 15, 20 মিনিটের মধ্যে যে হাসপাতালে পৌঁছাবে তার আগেই দে শুড গেট রেডি। পেশেন্টটা গেল, তাকে রিসিভ করা, তাকে অ্যাসেস করা, তাকে কোথায় কোনটাকে পাঠানো হবে। রিসিভ করার জায়গায় সবাই থাকবে না, আমাদের ডাক্তাররা যার যেখানে ডিউটি, যার যে ইউনিটে তারা সেইখানেই থাকবেন। এটা রিসিভ করে শুধু অ্যাসেস করে সেই জায়গায় দেবেন। দগ্ধদের উন্নত চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার। বিদেশ থেকে আনা হয় চিকিৎসক। তবে এর সমালোচনা করেন এ স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের ওখানে যারা আছে, এটা তো আজকাল না, আপনি বলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করেন 15, 20, 25 বছর হবে, এখানে এক কোয়ালিফাইড ডাক্তার আছে। মাইলস্টোন ট্র্যাজেডির পর স্বাস্থ্য উপদেষ্টা তার দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হয়েছেন বলেও দাবি তার। তা আমার মনে হচ্ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা বা সহ উপদেষ্টা, তার এটাকে কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব নিয়ে নেওয়া উচিত ছিল। সাথে সাথে স্বাস্থ্য উপদেষ্টার বা সহকারী স্বাস্থ্য উপদেষ্টারও এখানে যে ভূমিকাটা, এখানে শুধু টিভিতে চাকচমকপূর্ণ ভালো করে কথা বলা এটা যথেষ্ট নয়। এখানে দরকার হলো আমরা সত্যিকার কিভাবে এটাকে ম্যানেজ করার জন্য বিহাইন্ড দ্য সিন অ্যারেঞ্জমেন্টগুলো কতটুকু করতে পেরেছি। স্বাস্থ্য উপদেষ্টার সময়ে দেশের স্বাস্থ্য খাতে পিছিয়ে গেছে বলেও দাবি ডক্টর বেনজির আহমেদের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ আদালতে তোলা হতে পারে তাকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী রমিজ হোসাইন আমাদের সাথে যোগ দিয়েছেন। রমিজ, সাবেক প্রধান বিচারপতিকে কখন নাগাদ আদালতে নিয়ে আসা হতে পারে, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে?
শরীফ, এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত না তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে নাকি নারায়ণগঞ্জে যেই কারাগার আদালতটি রয়েছে সেখানে আনা হবে। কারণ তার বিরুদ্ধে যেই 3টি মামলা রয়েছে এর মধ্যে 2টি মামলা কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা এবং রূপগঞ্জ এবং 1টি মামলা যাত্রাবাড়িতে। এখন পর্যন্ত আসলে ডিবির পক্ষ থেকে বা এই আদালত সংশ্লিষ্ট কেউ আমাদেরকে নিশ্চিত করেনি আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে কি কোনো রিমান্ডে আবেদন করা হয়েছে বা কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। এই ধরনের কোনো আবেদনের কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু 4টা বেজে গেছে, আদালতের যেই প্রতিদিনের যে কার্যাবলী সেই কার্যাবলী যখন সম্পূর্ণ হবে এর পরবর্তীতে যেহেতু সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশের ইতিহাসে এরকম প্রধান বিচারপতি গ্রেপ্তারের ঘটনা আছে কিনা সেই বিষয়টি আসলে প্রশ্ন রাখে এবং এছাড়া বেশ কিছু আলোচিত সমালোচিত ঘটনার কিন্তু তিনি জন্ম দিয়েছিলেন। তার আদেশেরই, তার রায়ের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সেই বিষয়টি কিন্তু অনেকটাই রায় কিন্তু বাতিল হয়ে গেছে এবং এছাড়া জিয়াউর রহমানকে যে স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি কিন্তু সেটা বাতিল করে দিয়েছিলেন। এছাড়া বেশ কিছু বিতর্কিত রায় কিন্তু তার বিরুদ্ধে দেওয়ার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এবং এই ঘটনায় কিন্তু জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো তাকে যেহেতু এই আদালতে আনা হবে এবং সবকিছু মিলে কিন্তু নিরাপত্তাজনিত একটা ঝুঁকি থেকেই থাকে। তো এই বিষয়ে আমরা আদালতের যে প্রসিকিউশন বিভাগ রয়েছে সেখানে একজন এডিসির সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে তারা কিন্তু সব ধরনের নিশ্চয়তা দিয়েছেন যে আদালতে যদি আনা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যদি আনা হয় সেক্ষেত্রে তার নিরাপত্তার সব বিষয়টি তারা দেখভাল করবেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা দেখভাল করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই যে তাকে কোন আদালতে আনা হবে। আমরা অপেক্ষা করছি হয়তো 5টা বা তার কিছুক্ষণ পরে বা সন্ধ্যা নাগাদ কোনো একটি আদালতে হয়তো তাকে এখানে আনা হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী রমিজ হোসাইন যোগ দিয়েছিলেন। গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর অন্যতম কারিগর ABM খায়রুল হক, এই মন্তব্য করেছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন তার এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার জয়নুল আবদিন ফারুক বলেছেন সরকার ইচ্ছে করলে আরো আগেই গ্রেপ্তার করতে পারত খায়রুল হককে। জনতার আদালতে উন্মুক্ত সাজা দেওয়া হবে। জনতা দেখবে যে এই ধরনের কর্মকাণ্ড করলে কোনো বিচারপতি কেউ পার পাবে না। এদেশের গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং একনায়ক করার প্রধান আর্কিটেক্ট হচ্ছে খায়রুল হক। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করা হবে। জুলাই পদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়ার পথসভায় একথা বলেন তিনি। দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেখানে বলেন মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আবারও আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। এ সময় দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। পরে রেলগেট এলাকা থেকে শুরু হয় পদযাত্রা, কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় শহরের পৌর মুক্ত মঞ্চে। এনসিপির কর্মসূচি ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এরপর পদযাত্রাটি হবিগঞ্জে পৌঁছায়। দর্শক, এনসিবির পদযাত্রা কিছুক্ষণ আগেই হবিগঞ্জে পৌঁছেছে। সেই খবর বিস্তারিত আপনাদের জানাতে আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল যোগ দিয়েছেন। শিমুল, হবিগঞ্জে আজকে এনসিবির কি কি কর্মসূচি রয়েছে এবং তারপরে পরবর্তীতে কি কোথায় যাবে? শরীফ, আমি এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জ সার্কিট হাউজে। বিকাল 3:30টার দিকে এনসিবির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসে পৌঁছান এবং এই মুহূর্তে তারা আসলে দুপুরের যে খাবার দাবার রয়েছে সেটা তারা আসলে গ্রহণ করে কিছুক্ষণ এখানে তারা বিশ্রাম নেবেন। তারপরে তারা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে চলে যাবেন হবিগঞ্জ পৌরসভার যে মাঠ প্রাঙ্গণ রয়েছে সেখানে, অর্থাৎ জেলা প্রশাসন কর্তৃক তাদেরকে যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে তারা জড়ো হবেন নেতাকর্মীরা। সেখান থেকে আসলে তারা হবিগঞ্জ শহরের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই সব এলাকায় আসলে তারা পদযাত্রা শুরু করবেন। আমরা দেখেছি যে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসলে সকাল থেকে নেতাকর্মীরা আসলে জড়ো হচ্ছেন এবং যেহেতু এই মুহূর্তে হবিগঞ্জ সার্কিট হাউজে নেতাকর্মীরা রয়েছেন সেখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক কর্মীরা আসলে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছেন। এবং আমাদেরকে এনসিবির পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে, তারা বলেছেন যে তারা গত 1 সপ্তাহ ধরে যে প্রচারণা চালিয়েছেন, তারা চালিয়েছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনার হবিগঞ্জে যে নিমতলা সেখানে প্রোগ্রামটি করার জন্য, কিন্তু গতকাল হুট করে জেলা প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যে তারা
যাতে এই স্থান থেকে অন্য স্থানে করে। এই নিয়ে তারাও এনসিপির যারা নেতারা রয়েছেন তারা একটি উষ্মা প্রকাশ করেছেন। আমরা আইন শৃঙ্খলা যারা সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সুপার, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন সার্বিক নিরাপত্তার জন্য আসলে তারা প্রস্তুত রয়েছেন এবং পুরো শহর জুড়ে তারা আসলে নিরাপত্তা বাড়িয়েছেন। তো আমার কাছে এই ছিল শরীফ সবশেষ হবিগঞ্জ। ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল যোগ দিয়েছিলেন।